আসসালামু আলাইকুম। ক্লাস 5 তোমাদের আজকে আমি যে টপিকটা পড়াবো সেটার নাম হচ্ছে ধসে রাস্তা বন্ধ। ধসে রাস্তা বন্ধ। দেখো, এর আগে আমরা মাটি সম্পর্কে অনেক কিছু পড়েছি। তো এই যে ধসে রাস্তা বন্ধ, এই ধস জিনিসটা কি তোমাদের আগে জানতে হবে। তাহলে প্রথমেই আমরা জানব ধস কি। দেখো, এই ধস কিন্তু মেনলি যেখানে পাহাড় রয়েছে, যেমন ধরো আমাদের দার্জিলিংয়ে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের এই ধস নামে। তোমরা প্রায় নিউজ পেপারে, টিভিতে কিংবা রেডিওতে যদি নিউজ শোনো, দেখবে বলে যে এখন পাহাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে ধস নেমেছে, রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া যাচ্ছে না। তো এরকম কথা তোমরা শুনে থাকবে। তো এই ধস জিনিসটা কি? ধস মানে আমরা বলি না ধসে গেল। ধসে গেল মানে কোনো কিছু ছেড়ে পড়ে যাওয়া। এখানে কি পড়ে যাওয়া না, মাটি অর্থাৎ রাস্তা। দেখো, পাহাড়ের তো অনেক খাড়াই রাস্তা হয়। ধরো পাহাড় ধরো এটা পাহাড়। এবার এই পাহাড়ের এরকম পরপর পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের ঢাল এরকম করে কেটে কেটে কী করা হয়, রাস্তা করা হয়। এবার দেখো, যখন উঁচুতে উঠছে তখন নিচে পোর্শনটা কি অনেকটা খাড়ায় এরকম করে রাস্তাটা গেছে। এবার এই কোনো কারণে যদি ধস নেমে যায় তাহলে এই অংশটা কি হলো, কেটে পড়ে গেল ধরো। তাহলে কি হবে, এখান থেকে এর মধ্যে ব্রেক হয়ে যাবে রাস্তাটা, এখান দিয়ে গাড়ি যেতে যেতে আর যেতে পারবে না। তো এই যে ব্যাপারটা, এটাই ধস। তো এটাকে যদি আমরা কথায় বলি বা সংজ্ঞা আকারে বলি যে ধস কাকে বলে, তাহলে কি বলবো না, পাহাড়ি অঞ্চলে ভূমির ঢালে ওপরে জমে থাকা আলগা পদার্থসমূহ কি হয় না, মাটির সাথে যে সমস্ত পদার্থ রয়েছে তারা একসাথে যদি নেমে আসে তাকে ধস বলে। এই তাহলে ধসের সংজ্ঞা যদি আমি খুব ছোট করে লিখি তাহলে কি লিখবে না, পাহাড়ে ভূমির ঢালের ওপরে জমে থাকা আলগা পদার্থ দ্রুত গতিতে নিচে নেমে আসাকে ধস বলে। তাহলে ধস কাকে বলে বুঝতে পারছো না, পাহাড়ে ভূমির ঢালের ওপর জমে থাকা আলগা পদার্থ যদি দ্রুত গতিতে নিচে নেমে আসে তাকে ধস বলবো। তো এই ধস দেখো, ভূমির ধসের ফলে চাষের জমি, অরণ্য, বসতবাড়ি ইত্যাদির ক্ষতি হতে পারে। এছাড়া একটু আগে আমি যেটা বললাম, যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হতে পারে, জল সরবরাহ ব্যবস্থা ক্ষতি হতে পারে, তাই না? এরকম বিভিন্ন ধরনের অসুবিধা কিন্তু ধসের কারণে হতে পারে। তাহলে বুঝতে পারছো ধস কাকে বলে না, পাহাড়ে ভূমির ঢালের ওপর জমে থাকা আলগা পদার্থ। মানে ধরো এই রাস্তাটা যেটা তোমাকে বললাম, এখানে পদার্থগুলো মাটির সাথে যে পদার্থগুলো রয়েছে এটা আলগা হয়ে গেছে, তাহলে এই অংশটা ঘষে নিচে পড়ে যাবে। তো এই জিনিসটাকেই আমরা বললাম ধস। দেখো, এবার আমরা পড়ব পাহাড়ে ধস কিভাবে নামে। পাহাড়ে ধস কিভাবে নামে আমি তোমাদেরকে ছবি এঁকে প্রথমে একটু বোঝালাম। এবার দেখো, আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে পাহাড়ে ধস কিভাবে নামছে। দেখো,
যেহেতু পাহাড়ের ঢালগুলো খুব খাড়া হয়, সেজন্য যদি কোনো বড় পাথরের নিচে মাটি থাকে, সেই মাটি বৃষ্টির জলে যদি ধুয়ে যায়, তাহলে কি হয়, ওই বড় পাথরটা নিচে নেমে আসে, সেই সঙ্গে আরও কিছু গাছ পাথর নিয়ে নিচে নেমে আসে। এইভাবেই পাহাড়ে ধস নামে। এছাড়াও ভূমিকম্পের ফলে মাটি পাথরের ওপর থেকে নিচে নেমে এসে ধস সৃষ্টি হতে পারে। তাহলে ধস দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে বৃষ্টির জলের কারণে হতে পারে, আর ভূমিকম্পের কারণে হতে পারে। তাহলে ধস কিভাবে হবে না, পাহাড়ে কি বলবে না, খাড়া ঢাল। পাহাড়ের ঢালগুলো কীরকম হয়, খাড়া ঢাল হয়। তো সেই খাড়া ঢালে কি হয় না, অনেক পাথর থাকে, মাটি থাকে, তাই না। খাড়া ঢালে কোনো পাথরের নিচের মাটি, মানে আমি তোমাকে যেটা বললাম আরেকবার বোঝাচ্ছি। ধরো এরকম রাস্তা আছে, এখানে পাথরের এলাকা, ধরো পাহাড় টাহাড় রয়েছে, বা ধরো এই যে রাস্তাটা রয়েছে তার নিচের এটা ধরো পাথরের রাস্তা। তো এখানে কি হচ্ছে, তলার যে মাটি সেটা যদি ক্ষয়ে যায়, তাহলে কি হবে, ওই যে পাথরটা মাটির ওপরে ছিল, তো যেহেতু পাথরের নিচের মাটিটা ক্ষয়ে গেছে, তাহলে কি হবে, পাথরটা নিচে নেমে যাবে, তার সাথে সাথে রাস্তার কিছু অংশ ভেঙে পড়বে, ওখানে যদি কোনো গাছপালা থাকে সেটাও ভেঙে পড়বে। তাহলে কি বলবে, খাড়া ঢালে কোনো পাথরের নিচের মাটি কি হয় না, বৃষ্টির জলে ধুয়ে গেলে কি হয় না, ওই বড় পাথর কি হয়, নিচে নেমে আসে। এইভাবে পাহাড়ে ধস নামতে পারে। এছাড়াও কি হতে পারে, এছাড়াও ভূমিকম্পের কারণেও ধস হতে পারে। এছাড়াও ভূমিকম্পের ফলে পাথর, মাটি নিচে নেমে আসে। এইভাবেই কিন্তু পাহাড়ে ধস নামে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাহাড়ে ধস কিভাবে নামে না, খাড়া ঢালে যদি কোনো পাথরের নিচের মাটি বৃষ্টির জলে ধুয়ে যায়, তাহলে ওই বড় পাথর আলগা হয়ে নিচে নেমে আসে। এছাড়াও ভূমিকম্পের ফলে পাথর, মাটি নিচে নেমে পড়ে যেতে পারে। এইভাবেই পাহাড়ে ধস নামে। দেখো, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই ধস নামার ফলে কি হচ্ছে না, পাহাড়ের পাথর যখন নিচে পড়ছে, পাথরের নিচের মাটিও কিন্তু নিচে পড়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে বা মাটির ক্ষয় হচ্ছে, তাই না। তো এই ভূমিক্ষয় জিনিসটা কি আমরা জানবো। এই কথাটা বইতে রয়েছে, দেখো তোমাদের, ভূমিক্ষয় মানে কি, ভূমি মানে কি জমি, আর ক্ষয় মানে কি নষ্ট হয়ে যাওয়া। তার মানে জমি নষ্ট হয়ে যাওয়াটা কি একটু ভালো কথায় বলা হচ্ছে ভূমিক্ষয়। ঠিক আছে, তোমরা যখন বড় হবে, আরও উঁচু ক্লাসে পড়বে, তখন দেখবে, যখন জিওগ্রাফি পড়বে, সেখানে ভূমিক্ষয় কী বা ভূমিক্ষয়ের কারণ কী, এই সমস্ত বিষয়গুলো আরও ডিটেলসে জানবে। তো এখন ছোট করে যেটা বলছি তোমাদের, ভূমিক্ষয় মানে হচ্ছে জমি, মাটি নষ্ট হয়ে যাবে। তাই মাটি কীভাবে নষ্ট হচ্ছে, যদি ধস নামে তাহলে কি হয় না, ধসে তো ভূমি ক্ষয়ে যাচ্ছে, অর্থাৎ খাড়া ঢাল নিচে পড়ে যাচ্ছে মাটি সহ, তাহলে সেখানেই কি হচ্ছে না, ভূমিক্ষয় হচ্ছে। তো ভূমিক্ষয় কাকে বলে আমরা কি বলবো, যে প্রকৃতি বা বিভিন্ন কারণে হতে পারে, প্রকৃতি বা মানুষের কারণে হতে পারে। প্রকৃতি মানে হচ্ছে ধরো যদি
ভূমিকম্প হয়, ঝড় বৃষ্টি হয় এরকম, বা মানুষ ধরো কোনো কারণে যদি গাছপালা কেটে উপড়ে ফেলে, তাহলে সেই গাছপালা যে শেকড়, সেই শেকড় মাটিকে আঁকড়ে রাখে। কিন্তু যদি গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে না, মাটি ক্ষয়ে যাচ্ছে। তো দেখো, প্রকৃতি বা মানুষের কারণে, প্রকৃতি বা মানুষের কারণে যদি মাটির ওপরের অংশ বা মাটির কণা, একেবারে বলে দিই বুঝতে সুবিধা হবে, মাটির কণা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাকে বলা হচ্ছে ভূমিক্ষয়। তাহলে ভূমিক্ষয় কাকে বলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো, এই যে ভূমিক্ষয় আর ধস দুটো কিন্তু খুব রিলেটেড জিনিস। কারণ দেখো, পাহাড়ে যদি ধস নামে তাহলে মাটি ক্ষয়ে যাচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে। তাহলে এই ভূমিক্ষয়ের ফলে অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই ভূমিক্ষয়ের ফলে কি কি সমস্যা হয় সেগুলো আমরা জানবো। তাহলে এই দিকটা আমি লিখছি, ভূমিক্ষয়ের সমস্যা। ভূমিক্ষয়ের সমস্যাগুলো কি কি? দেখো, ভূমিক্ষয় সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি হয়। তাহলে পাহাড়ি অঞ্চলে ধস নেমে বা ভূমিক্ষয় হলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। কখনো কখনো কি হয় না, এই ধস মানুষের ওপরে পড়ার কারণে মানুষের মৃত্যু হতে পারে। তাহলে 1 নম্বর সমস্যা বলতে পারি কি না, রাস্তা বন্ধ হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়, তাই না? এছাড়াও কি হতে পারে, মানুষের ওপরে যদি ধস হয় তাহলে মানুষের মৃত্যু হতে পারে। আর যদি নদীর তীরে ধস নামে তাহলে কি হবে, দেখো নদীর তীরে ধস মানে ধরো এটা একটা জলাশয়, ঠিক আছে? ধরো তোমাদের বাড়ির আশেপাশে কোথাও যদি পুকুর থাকে, দেখবে পুকুরের গায়ে অনেক গাছ লাগানো থাকে, তাই না? পুকুরের গায়ে প্রচুর গাছ লাগানো থাকে, কেন জানো? কারণ এই গাছের শেকড়গুলো কি করে না, মাটির যে কণা সেগুলোকে আটকে রাখে। দেখবে যাদের গ্রামে বাড়ি তারা খুব ভালো করে লক্ষ্য করবে যে এই গাছগুলো যদি কেটে ফেলা হয়, উপড়ে দেওয়া হয়, তখন দেখবে এখানকার মাটিগুলো খসে খসে নিচে পড়ে যায়। এছাড়াও তোমরা নিউজে দেখতে পারো, কিছুদিন আগেই যে ঝড় হলো, ইয়াস ঝড়, সেই ঝড়ে দেখবে কি হলো না, বড় বড় যে নদী তার পাড়গুলো ভেঙে ভেঙে কি হচ্ছে না, নদীতে পড়ে যাচ্ছে। কেন না, এখানকার মাটিগুলো আলগা হয়ে যাচ্ছে। তো সেই কারণে এখানে প্রবল ঝড়ের বেগে বা বৃষ্টির জলে, অথবা কি হচ্ছে, নদীর জলের বেগ এত বেড়ে গেছে যে এর যে পাড়গুলো ছিল সেগুলো খসে খসে নিচে পড়ে যাচ্ছে। তাহলে যদি এই রাস্তা বন্ধ এবং মানুষের মৃত্যু, এটা হচ্ছে কোথায়, পাহাড়ি অঞ্চলে। আর নর্মাল যদি নদী তীরবর্তী অঞ্চলে বা জলাশয়ের পাশে ধস নামে তাহলে কি হয় না, নদীর তীরের জমি, বাড়ি, এগুলো সব বসত বাড়ি, জমি, এগুলো কি হবে না, ডুবে যাবে। এগুলো সব ডুবে যায়, এটা একটা সমস্যা হয়। আর কি হয় না, মাটি ক্ষয় হয়ে গেলে, মাটি যদি ধুয়ে চলে যায় তাহলে কি হবে, চাষবাস করা সমস্যা হয়ে যাবে। মাটি ধুয়ে চলে গেলে পাথর বেরিয়ে যাবে, তাহলে চাষ করা সমস্যা হয়। তাহলে ভূমিক্ষয়ের কী কী সমস্যা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই 4টে সমস্যা তোমরা মনে রাখবে, একটা রাস্তা বন্ধ, মানুষের মৃত্যু, আর নদীর তীরের জমি ক্ষয় হয়ে গেলে বাড়ি, জমি এগুলো ডুবে যায়, আর চাষ করা কিন্তু খুব সমস্যা হয়ে যায়। এবার দেখো, তোমাদের বইতে রয়েছে যে এই ভূমিক্ষয় কিভাবে হয়, মানে ভূমিক্ষয় হয় বলতে আমরা জানবো যে একটা পলিথিন কিভাবে ভূমিক্ষয় করতে সাহায্য করে। মানে
মাটির মধ্যে যদি পলিথিন, এই জন্য পলিথিন বর্জন করতে বলছে বারবার। কেন বলছে সেটা আমরা এক্ষুনি বুঝতে পারবো, কারণ মাটিতে প্লাস্টিক থাকলে কি কি সমস্যা হতে পারে, বা মাটির ভেতরে থাকা পলিথিন কিভাবে ভূমিক্ষয়ে সাহায্য করে। তাহলে এই দিকের অংশটা একটু মুছছি। দেখো, পলিথিন কিভাবে ভূমিক্ষয় করে, পলিথিন কিভাবে ভূমিক্ষয়ে সাহায্য করে। দেখো, যে সমস্ত মাটির ভিতরে পলিথিন থাকে তার ওপরের যে মাটি কণা, তারা মাঝখানে একটা ব্যবধান তৈরি হওয়ার জন্য ধরো এটা একটা পলিথিন পড়ে রয়েছে, পলিথিনের ওপরের মাটির কণা নিচের পলিথিনের নিচে থাকা মাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? কারণ পলিথিন তো ভেদ করে যেতে পারে না মাটির কণাগুলো, যার ফলে খুব জোরে যদি বৃষ্টি হয়, ঝড় হয়, তাহলে ওপরের মাটিটা খুব সহজেই সরে যায়। এইভাবেই ভূমিক্ষয় হতে থাকে। তাহলে আবার বলছি, শোনো, কিভাবে মাটির ভেতরে থাকা পলিথিন ভূমিক্ষয়ে সাহায্য করে না, যে মাটির ভিতরে পলিথিন থাকে তার ওপরের যে মাটির কণা, তার সঙ্গে নিচের কাদার ছোঁয়া থাকে না, ফলে জোরে বৃষ্টি বা ঝড় হলে ওপরের মাটি সরে যায় এবং ভূমিক্ষয় হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো পলিথিন কিভাবে ভূমিক্ষয় করে। তাহলে কি বলবে না, মাটিতে পলিথিন থাকলে কি হয় না, উপরের মাটি নিচের উপরের মাটি ও নিচের মাটির মধ্যে কি হয় না, ছোঁয়া থাকে না, মাঝখানে একটা প্রাচীর মতো তৈরি করে, ফলে জোরে বৃষ্টি বা ঝড় হলে উপরের মাটি সরে যায়। এইভাবে ভূমিক্ষয়ের সাহায্য করে। তাহলে মাটিগুলো ভূমিক্ষয় হয়ে যাচ্ছে, ওপরের মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে ভূমিক্ষয় হচ্ছে, এই ভূমিক্ষয় তুমি আটকাবে কি করে? তাহলে ভূমিক্ষয় আটকানোর পদক্ষেপ বলতে পারি। ভূমিক্ষয় আটকানোর জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারো, যে আমরা এই ভূমিক্ষয়কে আটকাবো কিভাবে। দেখো, এই ভূমিক্ষয় আটকাতে গেলে কি করতে হবে না, বেশি করে গাছ লাগাতে হবে। প্রথম হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে, কারণ আমরা একটু আগেই বললাম যে গাছের শেকড় কি করছে না, মাটিকে আঁকড়ে ধরে রাখছে। বেশি করে গাছ লাগাতে হবে, 1 নম্বর পয়েন্ট। আর কি করতে হবে না, যেখানে সেখানে, এই যে একটু আগে জানলাম পলিথিন ভূমিক্ষয় করছে, তাহলে যেখানে সেখানে কি করা যাবে না, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক এসব ফেলা উচিত নয়। তার মানে কি, 2 নম্বর হচ্ছে যেখানে সেখানে পলিথিন ফেলা কি করে যাবে না, উচিত নয়, ফেলা যাবে না, কারণ পদক্ষেপ বলছি, তাহলে ফেলা যাবে না। আর কি পদক্ষেপ নিতে পারো, এদিকটা লিখছি।
আর হচ্ছে পাহাড়ের ঢাল যেখানে আছে সেখানে কি করা যাবে না, পশুচারণ মানে পশুদেরকে ওখানে নিয়ে চড়ানো যাবে না, কারণ সেখানে ওরা কি করবে, সমস্ত ঘাস খেয়ে নেবে। ঘাস খেয়ে নিলে কি হবে, মাটিগুলো খসে যাবে। তাহলে কি বলছি না, পাহাড়ের ডালে পশুচারণ বন্ধ করতে হবে। এটা অবশ্যই লিখতে হবে, পাহাড়ের ঢালে। হলো? তাহলে দেখো এইভাবে আমরা ভূমিক্ষয় আটকাতে পারি। তাহলে দেখো ধসের রাস্তা বন্ধ এই টপিক থেকে আমরা যে প্রশ্নগুলো পড়লাম সেই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে রেডি করবে। প্রশ্নগুলো আমি একবার লিখে দিচ্ছি ছোট করে, প্রশ্নগুলো মনে রাখবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ধস কাকে বলে। 2 নম্বর হচ্ছে পাহাড়ে কিভাবে ধস নামে। 3 নম্বর হচ্ছে ভূমিক্ষয় কাকে বলে। 4 নম্বর হচ্ছে ভূমিক্ষয়ের সমস্যা। ভূমিক্ষয়ের সমস্যাগুলো কি। 5 নম্বর হচ্ছে পলিথিন কিভাবে ভূমিক্ষয় ঘটায়। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ভূমিক্ষয় কিভাবে বন্ধ করা যায় বা কী কী পদক্ষেপ নেওয়া যায়। তাহলে এই 6টা প্রশ্ন এই টপিক থেকে তোমরা পড়বে এবং প্রত্যেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।